2014 সালে আমি নির্বাচনে অংশগ্রহণ করি নাই। হাসিনা একজন মন্ত্রীকে 3 বার পাঠাইছিল আমার কাছে। ডিজিএনএসের লোক আসছিল, ডিজিএফআই লোক আসছিল, ডিজি অনেকে আসছিল। তারা আমাকে বাধ্য করেছিল নির্বাচনে যাওয়ার জন্য। আমি বলেছি না, আমি বিএনপির সাথে একটা ঐক্য জোটে আছি। বেঈমান মোনাফেকের জায়গা ইসলাম ধর্মে নেই, সুতরাং বেঈমান মোনাফেকে আমি করতে পারি না। তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে এই চুপুর মাধ্যমে আমার বিরুদ্ধে মামলা করেছিল। সেই মামলা ডিসমিস হয়ে যায়। সেই মামলা ডিসমিস হয়ে যাওয়ার পরে আমাকে নোটিশ ইস্যু করে সম্পত্তি দাখিল করার জন্য 1995-এর অর্থাৎ 95 সালের পর থেকে আমার সম্পদ বিবরণী দেওয়ার জন্য আমি সেই সম্পদ বিবরণী দিয়েছিলাম। তারপরে দ্বিতীয়বার ইনকোয়ারি করা হলো, যখন দেখলো যে কিছুই পাচ্ছে না, দ্বিতীয়বার ইনকোয়ারি দেওয়া হলো। তখন বললো যে আপনি চাকরি কখন ছাড়ছেন? তা আমি বললাম যে আমি 1980 সালের জানুয়ারি মাসে চাকরি ছেড়েছি। বল তখন থেকে দেন, তখন থেকে দিলাম। তারপরেও আমার বিরুদ্ধে কিছু পায় নাই। তারপরে বললো যে আপনাকে অনেক আগের থেকে দিতে হবে। আমি যে একটা কাজ করেন, আমার জন্ম থেকে আমার হিসাবটা নিয়ে নেন, আমার বাপ মারা গেছে বাপের হিসাবটাও নিয়ে নেন, আমার ভাইদের হিসাবটাও নিয়ে নেন, ছেলে মেয়েদের হিসাবটাও নিয়ে নেন। তারপরেও যদি কিছু পান আমাকে জেলে নিয়ে যান। স্যার, আপনি একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন আওয়ামী লীগ পুনর্বাসিত হতে এখনো ষড়যন্ত্র করছে। আসলে তারা কি কি চক্রান্ত করছে বলে আপনি মনে করেন? এটা তো আওয়ামী লীগের লোকেরাই বলতে পারবে, কিন্তু ষড়যন্ত্রটা তো চোখে পড়ছে। কারণ তারা হিন্দুদের সাথে মিলে বিভিন্ন জায়গায় মিছিল করছে। রাত্রেবেলা তারা হঠাৎ করে বেরিয়ে মিছিল করছে, কখনো আনসারকে সাথে নিয়ে মিছিল করেছে। এগুলি সব ছাত্রলীগ এবং যুবলীগের ছেলেরাই সংগঠিত করছে, এটা তো কোনো সন্দেহ নেই। হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হাসিনার ষড়যন্ত্র শেষ হয় নাই, কারণ তিনি ষড়যন্ত্রের ফসল এবং তার সারা জীবন তিনি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তার বাবের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে বাংলাদেশে এসেছিলেন। সুতরাং তার কাছ থেকে কোনো কিছু ভালো আশা করা যায় না। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, অনেকগুলি ব্যাংক আছে যেগুলিতে মানুষের টাকা গচ্ছিত আছে। আমরা আশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসার পরে মানুষের যে টাকাগুলি আছে বিভিন্ন ব্যাংকে, তারা যদি টাকাগুলি উত্তোলন করতে চায় সেটা উত্তোলন করতে পারবে। এখন আমি জানি অনেকগুলি ব্যাংক আছে যেগুলি অ্যাসালামের ছিল, সেই ব্যাংকগুলি থেকে মাসে 5,000 টাকার উপরে দেওয়া হচ্ছে না। তাহলে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বুঝতে হবে, যারা ব্যাংকে টাকা গচ্ছিত রেখেছে তাদের ব্যক্তিগত টাকা, সে টাকাগুলি যদি তারা না পায় তাহলে তাদের সংসারটা কীভাবে চলবে? এছাড়াও সামনে রমজান মাস আসছে, সমস্যা আরও ঘনীভূত হবে। বিদেশের থেকে যে লোন নিয়েছে হাসিনার সময় 14-15 বছরে, সে টাকার লোনের কিস্তি পরিশোধ করার মতো সামর্থ্য বর্তমান সরকারের নেই। 3 মাস অতিবাহিত হয়েছে, জনগণ মনে করেছিল তারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে নিয়ে আসবে তাদের গুডউইল ব্যবহার করে, কিন্তু সেটাও আমরা কোনো লক্ষণ দেখছি না। এবং বিদেশি বিনিয়োগ যে হওয়ার কথা সেভাবে বিদেশি বিনিয়োগও হচ্ছে না। এখানে আরেকটা কথা বলতে হয়, যে সমস্ত বিতর্কিত জায়গায় বিভিন্ন দেশকে জায়গা দেওয়া হয়েছে যেগুলি আমাদের নিরাপত্তার জন্য হুমকি, সেগুলি বাতিল করা অবশ্যই বাঞ্ছনীয় এবং যত দ্রুত সম্ভব এ সমস্ত জায়গাতে বিদেশিদেরকে যে জায়গা দিয়েছে সেগুলি বাতিল করা হোক। বর্তমান সেনাপ্রধান নিয়ে আপনার বক্তব্য কি? বর্তমান সেনাপ্রধান তিনি তার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করতেছে। এখানে আপনাদেরকে বুঝতে হবে, সেনাবাহিনীকে হাসিনা পর্যায়ক্রমে ধ্বংস করেছে এবং বিভিন্ন দেশে যারা ট্রেনিং করেছে তাদের উপরে অনেকগুলি গোপন ভিডিও ধারণ করে দেশের কয়েকটি দেশ এটা রেখেছে এবং তাদেরকে ব্ল্যাকমেইল করছে। আমি শুনেছি, এটা শোনা কথা, এটা কনফার্মেশন আমি আপনাকে দিতে পারবো না। এবং হাসিনা অনেকগুলিকে তার নিজস্ব লোক বানিয়ে তাদেরকে প্রমোশন দিয়েছে। যারা উপযুক্ত লোক ছিল তাদেরকে প্রমোশন দেওয়া হয় নাই। অনুপযুক্ত অদক্ষ লোক, যেগুলি তার পাছাটা লোক ছিল, তাদেরকে প্রমোশন দিয়ে তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য চেষ্টা করেছে, কিন্তু শেষ রক্ষা হয় নাই। সুতরাং সব দিক বিবেচনা করলে সেনাপ্রধানের জন্য একটা কঠিন অবস্থা। তারপরেও তিনি যে কাজগুলি করেছেন অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি তিনি আরও কঠোর হবেন
এবং সেনা প্রধান হিসাবে ইতিহাসে তিনি নাম লিখে যাবেন। আপনাকে প্রেসিডেন্ট করার ক্ষেত্রে গণমাধ্যমের প্রদত্ত মতামতে চেঞ্জ টিভি আপনার নাম প্রস্তাব করেছে, আপনার অভিমত কি? এটা জনগণের একটা আশা আকাঙ্ক্ষা, কারণ তারা দেখেছে আমি সর্বপ্রথম ব্যক্তি যে ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম অংশগ্রহণ করি এবং বিদ্রোহ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। সুতরাং একজন ক্যাপ্টেন যদি এই ধরনের একটা পদক্ষেপ নিতে পারে, তখন জনগণ মনে করে যে প্রেসিডেন্ট হিসাবে হলে তিনি আরও ভালো করবেন। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করে, তার সাথে আমার রাষ্ট্র পরিচালনা করার একটা সুযোগ হয়েছিল। এছাড়াও আমি ছয়বার এমপি ছিলাম, 3বার মন্ত্রী ছিলাম। অত্যন্ত সুনামের সাথে আল্লাহর মেহেরবানিতে আমার নবীর দয়ায় আমার কাজগুলি আমি সম্পন্ন করেছি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। 2014 সালে আমি নির্বাচনে অংশগ্রহণ করি নাই। হাসিনা একজন মন্ত্রীকে 3বার পাঠিয়েছিল আমার কাছে। ডিজিএনএসআইয়ের লোক আসছিল, ডিজিএফআইয়ের লোক আসছিল, অনেকে আসছিল। তারা আমাকে বাধ্য করেছিল নির্বাচনে যাওয়ার জন্য। আমি বলেছি না, আমি বিএনপির সাথে একটা ঐক্য জোটে আছি। বেঈমান মুনাফেকের জায়গা ইসলাম ধর্মে নেই, সুতরাং বেঈমান মুনাফেকে আমি করতে পারি না। তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে এই চুপুর মাধ্যমে আমার বিরুদ্ধে মামলা করেছিল। সেই মামলা ডিসমিস হয়ে যায়। সেই মামলা ডিসমিস হয়ে যাওয়ার পরে আমাকে নোটিশ ইস্যু করে সম্পত্তি দাখিল করার জন্য 1995 অর্থাৎ 95 সালের পর থেকে আমার সম্পদ বিবরণী দেওয়ার জন্য আমি সেই সম্পদ বিবরণী দিয়েছিলাম। তারপরে দ্বিতীয়বার ইনকোয়ারি করা হলো। যখন দেখলো যে কিছুই পাচ্ছে না, দ্বিতীয়বার ইনকোয়ারি দেওয়া হলো। তখন বললো যে আপনি চাকরি কখন ছাড়ছেন? তা আমি বললাম যে আমি 1980 সালের জানুয়ারি মাসে চাকরি ছেড়েছি। বল তখন থেকে দেন। তখন থেকে দিলাম। তারপরেও আমার বিরুদ্ধে কিছু পাই নাই। তারপরে বললো যে আপনাকে অনেক আগের থেকে দিতে হবে। আমি যে একটা কাজ করেন, আমার জন্ম থেকে আমার হিসাবটা নিয়ে নেন। আমার বাপ মারা গেছে, বাপের হিসাবটাও নিয়ে নেন। আমার ভাইদের হিসাবটাও নিয়ে নেন, ছেলে মেয়েদের হিসাবটাও নিয়ে নেন। তারপরেও যদি কিছু পান, আমাকে জেলে নিয়ে যান। বর্তমানে আমি সরকারের কাছে প্রায় 8 লক্ষ টাকা পাই। ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, আমার ইনকাম ট্যাক্স রিটার্নটা ডেকে নিয়ে দেখে আমার টাকাটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক। এটা আমার মৌলিক অধিকার খর্ব করছে। আমি যে রাষ্ট্রের কাছে বেশি টাকা পাচ্ছি, ইনকাম ট্যাক্স বেশি দিয়েছি, বিদেশে হলে চেকটা ঘরে চলে যেত। আমি অনেক দান দরবার করেও এখনো পর্যন্ত আমার নিজের টাকাগুলি আমি এনবিআর থেকে টাকা ফেরত পাই নাই। এনবিআর এর চেয়ারম্যানকেও বলবো, এনবিআর এর চেয়ারম্যানকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে অতিরিক্ত ইনকাম ট্যাক্স আমার থেকে যেটা নেওয়া হয়েছে সেটা ফেরত দেওয়ার জন্য। আমি সরকারের কাছে টাকা পাই, সরকার আমার কাছে টাকা পায় না। এছাড়াও মানুষ মনে করেছে আমি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, এতগুলি অভিজ্ঞতা আছে। এই বিপদের সময় সরকার পরিচালনা করার মতো অভিজ্ঞ লোক বাংলাদেশে নাই, অ্যাক্টিভ রাজনীতিতে নেই। আমি শুধু জীবিত লোকদের মধ্যে অ্যাক্টিভ রাজনীতিতে আছি, যার সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা আছে, দেশের মানুষ সম্বন্ধে অভিজ্ঞতা আছে, মুক্তিযুদ্ধ সম্বন্ধে অভিজ্ঞতা আছে, দুঃসাহস দেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এই সবগুলির কারণে জনগণ মনে করেছিল জাতির এই দুঃসময়ে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করার জন্য তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছে তাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার মতো লোকের একটা প্রয়োজন রয়েছে। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ নির্ধারণ করবেন কে কোথায় যাবেন আমি জানি না। আমি আল্লাহর উপর নির্ভরশীল, আমি কারো উপর নির্ভরশীল না। আমি ছোটকাল থেকেই আল্লাহ রসুলের রাস্তায় চলি। কোনো জিনিসের জন্য দুঃখও পাই না, অতি আনন্দিত হই না। যেটা হয় আলহামদুলিল্লাহ। আসলে আমাদের আন্দোলনটা হয়েছে বৈষম্যের জন্য, মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের জন্য। মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের কারণে। পাকিস্তানিরা আমাদের সাথে ন্যায় বিচার করে নাই। এবারও মূলত যে আন্দোলনটা শুরু হয় সেটা বৈষম্যর কারণে। বৈষম্য দূর করার জন্য সরকারকে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে। সে পদক্ষেপ দৃশ্যমান না। ন্যায় বিচার এখনো সুদূর পরাহত। বিভিন্ন জায়গায় অনেক নিরাপদার লোকদের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে। নিরাপদার লোকদের ফেসবুক, ইউটিউবের মাধ্যমে তাদেরকে অপমানিত করা হচ্ছে। আমার মনে হয় সবাইকে এখানে সংযত হতে হবে। মিথ্যাটা বড় অপরাধ,
আল্লাহ কখনো এটা কাকেও মার্জনা করবে না। আপনি আমার দিকে ডিল ছুটবেন আর কেউ আপনাকে ডিল ছুটবে না, এটা হয় না। অন্যের সম্বন্ধে মিথ্যা রটনার থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হবে। আমি হই বা আপনি হই, আমাদেরকে আল্লাহ রসুলের নিয়ম কানুন মেনে চলতে হবে। আমাদেরকে এটা মনে করতে হবে যে আমরা যদি সত্য কথা না বলি, ন্যায়ের পথে না থাকি, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি? বাংলাদেশের যারা যুবক আছে তাদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি? বিশেষ করে রাজনীতির মধ্যে অনেক সংস্কার প্রয়োজন, রাজনীতিবিদদের মধ্যে অনেক সংস্কার প্রয়োজন। আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি, প্রতিনিয়ত আবেগের দ্বারা পরিচালিত হচ্ছি, বিবেকের দ্বারা নয়। আমাদেরকে বিবেক কাজে লাগাইতে হবে, সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট থাকতে হবে। যত বেশি শিক্ষিত লোক অত বেশি চোর। গরিব লোকেরা চুরি করে 5 টাকা 10 টাকা, আর বড় লোকেরা, শিক্ষিত লোকেরা চুরি করতেছে লক্ষ হাজার কোটি টাকা, যেটা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমরা আশা করেছিলাম গত 3 মাসে অর্থনীতির অনেক উন্নতি হবে, মোটেই উন্নত হয় নাই। এখন যে ঋণের কিস্তি আসছে সেটা পরিশোধ করার মতো অবস্থা এই সরকারের নেই। এটা বুঝতে হবে। সরকারকে 18 কোটি মানুষ ম্যান্ডেট দিয়েছে, তারপরও কি কারণে, কোথায় তারা বাধা, কোথায় তারা শৃঙ্খলিত, সেটা বুঝতেছি না। রাষ্ট্র পরিচালনায়ও সিন্ডিকেট, বিচার ব্যবস্থায়ও সিন্ডিকেট, প্রশাসনও সিন্ডিকেট, এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণও সিন্ডিকেট। সিন্ডিকেট ছাড়া বাংলাদেশে কোনো জায়গা নাই। এটা হলো প্রশাসনিক দুর্বলতা, রাষ্ট্র পরিচালনায় ভুল।